আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে নির্বাচন। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের জানাতে চাই, ইরানের সশস্ত্র বাহিনীর শীর্ষ কমান্ডার পারস্য উপসাগরের সমস্ত আরব দেশকে লিখিতভাবে হুমকি দিয়েছেন। এই হলো সে হুমকি। ইরানের কর্মকর্তা পরিষ্কার ভাষায় এই হুমকি দিয়েছেন যে দেখুন, আমাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, আমাদের বলা হয়েছে যে ইরানের বিরুদ্ধে তারা তাদের জমি ব্যবহার করতে দেবে না। তারা কথা দিয়েছে ঠিকই, কিন্তু আমরা এও জানি যে তাদের দেশগুলোতে আমেরিকার সামরিক ঘাঁটি এবং ফুয়েল স্টেশন রয়েছে, যেগুলো আমেরিকা অবশ্যই ব্যবহার করবে এবং আমাদের উপর হামলা চালাবে। তাই যদি আমরা জানতে পারি যে পারস্য উপসাগরের কোনো দেশ গোপনে আমেরিকার পক্ষ নিয়ে আমাদের বিরুদ্ধে সাহায্য করছে, তবে তাদের জন্য অত্যন্ত ক্ষতিকর পরিণতি অপেক্ষা করছে। ইরানের কমান্ডারের এই হুমকির পর অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি পাওয়া নিশ্চিত। আপনি যদি ডোনাল্ড ট্রাম্পের বিবৃতিগুলো মনোযোগ দিয়ে বিশ্লেষণ করেন, তবে দেখতে পারবেন ডোনাল্ড ট্রাম্পের সুর এবং মন্তব্য বেশ পরিবর্তন দেখা যাচ্ছে। আগে তিনি প্রতিদিন যেভাবে আক্রমণাত্মক কথা বলতেন, এখন তিনি 4 লাইন আক্রমণাত্মক বললেও তৃতীয়, চতুর্থ বা পঞ্চম লাইনটিতে বেশ নমনীয় সুর ব্যবহার করছেন। এ থেকে বোঝা যায় ডোনাল্ড ট্রাম্পের আর লড়াই চালিয়ে যাওয়ার সাহস নেই, কারণ স্পষ্টত বিশ্বের সমস্ত সংবাদ মাধ্যম আপনাদের আগে জানিয়েছে যে ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধে ফেঁসে গেছেন। এবার দেখুন, ডোনাল্ড ট্রাম্প তার সাম্প্রতিক বক্তব্যে দাবি করেছেন হরমুজ প্রণালী আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। দেখুন, হাসবেন না, আগে পুরো কথাটা শুনুন। হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী জাহাজ যাতায়াত করছে, আমরা জাহাজগুলো পার করে দিচ্ছি। বর্তমান পরিস্থিতি ঠিক কেমন তা নিশ্চিত নয়, তবে ভবিষ্যতে যে কোনো মুহূর্তে আমরা ইরানের সাথে আলোচনার জন্য বসতে পারি। এখন তিনি আলোচনার ইঙ্গিত দিচ্ছেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে, ডোনাল্ড ট্রাম্প দুদিন আগে দাবি করেছিলেন ইরানের সাথে কথা হচ্ছে, ইরান আমাদের কাছে ভিক্ষা চাইছে, ইরান কথা বলতে চাইছে এবং কথা বলার জন্য ছটফট করছে। কিন্তু গত 3 দিন ধরে আমি আপনাদেরকে প্রতিদিন বলে আসছি যে বিষয়টি তা নয়। ইরান কোনো কথাই বলছে না এবং কোনো কথা বলার কোনো সুযোগই নেই। পরশু বা তরশু আমি আপনাদের এও বলে দিয়েছিলাম যে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন ইরানের সাথে আমাদের কোনো কথাই হচ্ছে না। ইরানি কর্মকর্তার কথাটা একেবারেই ঠিক যে গোলাপি শুয়োরটি একটা বেকুব। এ রাতে যা বলে পরের দিন তা ভুলে যায়। 24 ঘন্টার মধ্যে সে 24 বার নিজের বক্তব্য বদলায়। এই কারণে আমাদের তার উপর কোনো ভরসা নেই। আমার সেই ছোটবেলার গল্পটার কথা মনে পড়ে গেল, যখন একটা শিয়াল বারবার লাফিয়ে আঙুরের নাগাল পাওয়ার চেষ্টা করছিল, কিন্তু আঙুর যখন হাতে পেল না, তখন সে ফিরে যাওয়ার সময় লোকদের বলতে লাগলো, আরে আঙুর তো ভীষণ টক, আঙুর খুবই বাজে, এই আঙুরের আবার কোনো মান আছে নাকি, এগুলো তো পচা আঙুর, কেউ ভুলেও আঙুর নিও না ভাই। তো এই ডোনাল্ড ট্রাম্পের অবস্থাও ঠিক তাই। অন্যদিকে আরব ও আমেরিকার মিডিয়া দাবি করছে আমেরিকা গোপনে হরমুজ প্রণালী থেকে তেল বের করছে। হ্যাঁ, অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে সাধারণ দিনে যত তেল তারা তুলত তার অর্ধেকটা তারা এখনও তুলছে, বাকি অর্ধেক তেল তারা গ্যাস পাইপলাইন ও অন্যান্য পাইপলাইনের মাধ্যমে বের করে দিচ্ছে। অর্থাৎ আমেরিকা পুরোপুরি এই চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে তাদের তেল সরবরাহে কোনো ব্যাঘাত না ঘটে। তবে ইরানের জন্য এই খবরটি মোটেও ভালো নয়। এই দেখুন, কাতারের প্রধানমন্ত্রী সৌদি আরব পৌঁছেছেন, সৌদি আরব সরকারের লোকজন ও পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেছেন। এই মুহূর্তে সমস্ত আরব দেশ ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্র করার লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু ইরানের সামনে তাদের সমস্ত কৌশলই ব্যর্থ হয়ে যাচ্ছে। ইসরায়েল তার নির্ধারিত লক্ষ্যে এগিয়ে চলেছে। ইসরায়েল আমেরিকা থেকে দ্বিতীয় রিফুয়েলিং বা জ্বালানি ভরার বিমানটি কিনে নিয়েছে এবং আমেরিকার সেই দ্বিতীয় বিমানটি ইসরায়েলে পৌঁছেও দিয়েছে। অন্যদিকে আমেরিকা জানিয়েছে যে তারা এ পর্যন্ত ইরানের 65টি জাহাজ আটকে দিয়েছে এবং অনেক জাহাজের পথ পরিবর্তন করে তল্লাশি চালিয়েছে। ওদিকে ইরাক হরমুজ প্রণালীতে ইরানের কাছে বিশেষ সুবিধা চেয়েছে, অর্থাৎ হরমুজের ভেতরে যেন ইরান ইরাকের জাহাজগুলোকে নিরাপত্তা দেয় এবং সেগুলোকে চলাচল করতে বাধা না দেয়। ইরানি সেনাবাহিনীর বড় নেতা অর্থাৎ শীর্ষ কমান্ডার অত্যন্ত মারাত্মক কথা বলেছেন, যেমনটা ইরান আগে ছিল না। আয়াতুল্লাহ খামেনির পরবর্তী সময়ে ইরানের কাজ করার পুরো পদ্ধতিটাই সম্পূর্ণ বদলে গেছে। তিনি বলছেন, এই যুদ্ধ প্রমাণ করে দিয়েছে আমাদের আসল শক্তি কী, আমরা কে, কেমন এবং আমাদের ক্ষমতা কতটা, তা আজ গোটা বিশ্বের সামনে স্পষ্ট হয়ে গেছে। তিনি আরও বলেন, এখন সময় এসেছে শত্রুর বিরুদ্ধে আরও কঠোর ও আক্রমণাত্মক হওয়ার। অর্থাৎ ইরান যদি আগের মতো হতো তাহলে হয়তো বলতো যে আমরা এখন শান্তিতে কথা বলবো, নিজেদের স্বার্থ দেখব এবং কোনো লড়াইয়ে জড়াবো না। কিন্তু এখন ইরানের সেনাবাহিনীর কমান্ডাররা বলছেন যে আমরা জয়ী হয়েছে, আমাদের মনোবল চাঙ্গা রয়েছে এবং শত্রুর মোকাবিলায় আমাদের আরও বেশি আক্রমণাত্মক হতে হবে। এদিকে আজারবাইজান সিএনএনের বিরুদ্ধে একটি বড় মামলা করেছে। মূলত সিএনএন একটি প্রতিবেদন প্রকাশ করেছিল যেখানে বলা হয়েছিল ইসরায়েল তাদের ড্রোন কমান্ডার ও অত্যাধুনিক ড্রোনগুলো আজারবাইজানে পাঠিয়েছিল এবং আজারবাইজানের মাটি ব্যবহার করেই ইরানের উপর হামলা চালিয়েছিল। এই খবর প্রকাশের পর আজারবাইজান ভীষণ ক্ষুব্ধ হয় এবং ইরানও আজারবাইজানকে তীব্র ভাষায় ভৎসনা করে।
বর্তমান পরিস্থিতি অনুযায়ী সিএনএনের বিরুদ্ধে আজারবাইজান মানহানির মামলা ঠুকে দিয়েছে, যার ফলে এখন সিএনএন বড় বিপদে পড়েছে বলে মনে হচ্ছে। ইরানের আইন প্রণেতা ইব্রাহিম রেজে বলেছেন, হরমুজ প্রণালী পুরোপুরি আমাদের সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণে থাকবে, আমাদের সেনাবাহিনী এটি নিয়ন্ত্রণ করবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি পাকিস্তানের সেনাপ্রধান অসীম মুনিরের সাথে ফোনে কথা বলেছেন। ইরানি কর্মকর্তা ইব্রাহিম রেজাই ডোনাল্ড ট্রাম্পকে উপহাস করে টুইটারে লিখেছেন যে বর্তমান পরিস্থিতিতেও ডোনাল্ড ট্রাম্পের কাপড় থেকে খাবারের গন্ধ আসছে। অর্থাৎ তিনি সেই ঘটনার কথাই ব্যঙ্গ করে মনে করিয়ে দিয়েছেন যখন তুরস্কের একটি বিমানবন্দরের ক্যাফেটেরিয়ার ভ্যানে লুকিয়ে পালিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেই ঘটনার প্রসঙ্গ টেনে ইব্রাহিম রেজাই কটাক্ষ করে বলেছেন, ডোনাল্ড ট্রাম্প যার কাপড় থেকে এখনও খাবারের গন্ধ বের হচ্ছে, সেই কিনা দাবি করছে হরমুজ প্রণালী তার নিয়ন্ত্রণে রয়েছে। সৌদি আরবও এক্ষেত্রে পিছিয়ে নেই। আপনাদের নিশ্চয়ই মনে আছে, শুরুতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সরাসরি নিজের ফোন থেকে ডোনাল্ড ট্রাম্পকে কল করেছিলেন এবং ইরানের উপর চাপ সৃষ্টি করে আরও বেশি করে হামলা চালানোর জন্য বলেছিলেন। যদিও আমেরিকা তখন ইরানের উপর হামলা চালাচ্ছিলই, তবুও মোহাম্মদ বিন সালমান চান যে ইরান যেন পুরোপুরি ধ্বংস হয়ে যায়। এরপর যখন আমেরিকার পিছু হটার উপক্রম হলো এবং মোহাম্মদ বিন সালমান এর ভয়ে অবস্থা কাহিল হয়ে গেল, তখন সে হঠাৎ করেই মধ্যস্থতার কথা বলতে শুরু করলো। সে বলতে লাগলো, আমরা ইরানকে বলছি ইরানও যেন শান্ত হয়ে যায়, আমেরিকাও শান্ত হয়ে যাক এবং আলোচনার টেবিলে ফিরে আসুক। যখন ভয় পেয়ে অবস্থা খারাপ হয়ে গেল, তখন তারা মধ্যস্থতার কথা বলতে শুরু করলো। এরপর ইয়েমেনের উপর হামলা চালালো। আপনাদের নিশ্চয়ই মনে আছে, সৌদি আরব এবং আমেরিকা মিলে ইরাকে হামলা চালিয়েছিল। কখন হামলা করেছিল? যখন ইমাম হোসেনের অনুসারীরা সারা দুনিয়া থেকে আরবাইন উপলক্ষে সেখানে সমবেত হয়েছিলেন। সেই সময় নিজেদের ভেতরে থাকা এজিদি মানসিকতার বহিঃপ্রকাশ ঘটিয়ে মোহাম্মদ বিন সালমানের সেনারা আমেরিকার সাথে মিলে ইরাকে হামলা চালায়। এরপর তারা ইয়েমেনের হুতিদের উপর আক্রমণ করে। এখন যখন ইয়েমেনের হুতিরা এদের লেজে গোবরে অবস্থা করতে শুরু করলো, তখন এদের সব বাহাদুরি কর্পূরের মতো উবে গেল। তারপর এই সৌদি আরবে নিজে থেকে বহু দেশের সামরিক বাহিনীকে কমান্ডারদের তাদের দেশে ডেকে পাঠালো এবং এক মুঠো হুতির সাথে লড়াই করার পুরো পরিকল্পনা করল। কিন্তু যখন হুতিরা ঘুরে দাঁড়িয়ে তাদের অবস্থা শোচনীয় করে তুলল, তখন আজকের এই বিবরণে দেখুন তারা আবারও ব্যাকফুটে চলে এসেছে। এটাই হলো সৌদি আরবের আসল ক্ষমতা, এটাই হলো সৌদি আরবের নেতাদের চরিত্র। সৌদি আরব এখন দাবি জানিয়েছে যে হরমুজ প্রণালী এবং বাব আল মানদেব প্রণালী খুলে দেওয়া উচিত, এগুলো বন্ধ করে রাখা উচিত নয় এবং কোনো হামলা ছাড়াই তা খুলে দেওয়া উচিত, এমনকি কোনো ট্যাক্সও নেওয়া উচিত নয়। এ হলো সৌদি আরবের শক্তি। আপনাদের কি মনে আছে গতকালের কথা, যখন আমি একটি গ্রাফিক্স বানিয়ে আপনাদের সাথে মিলে ডোনাল্ড ট্রাম্পের মুখে মুতেছিলাম? কারণ ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীর একটি ছবি ও ম্যাপ পোস্ট করে লিখেছিলেন স্টেট অফ আমেরিকা। তখন আমি এই উদাহরণ দিয়েছিলাম যে এই দেখুন, আমেরিকার এই টেক্সাস রাজ্যটাকে আমরা নয়াদিল্লি বানিয়ে দিয়েছি। হয়তো আমাদের ভিডিওগুলো ইরান পর্যন্ত পৌঁছেছে এবং আমাদের এই আইডিয়াটা ইরানিদের ভীষণ পছন্দ হয়েছে। এরপর ঠিক একই রকম এক কাণ্ড ঘটিয়েছেন হায়দ্রাবাদের ইরানি কনসুলেট। দেখুন তারা কি করেছে। আমরা তো শুধু টেক্সাস বেছে নিয়েছিলাম, আর তারা ক্যালিফোর্নিয়াকে বেছে নিয়েছে। ক্যালিফোর্নিয়াকে হাইলাইট করে বলেছে নিউ টেরিটরি অফ ইসলামিক রিপাবলিক অব ইরান। অর্থাৎ আমরা যা করেছি ইরানও ঠিক তাই করে দেখালো। একথা সবাই জানে যে ডোনাল্ড ট্রাম্প সেই সব দেশের উপর ভীষণ ক্ষিপ্ত যারা ইরানের বিরুদ্ধে তাকে সাহায্য করেনি। আমেরিকা দক্ষিণ কোরিয়ার সাথে খুব ঘনিষ্ঠভাবে মিশে থাকত। এখন সেই দক্ষিণ কোরিয়া কি বলছে দেখুন। এ হলো সেই প্রতিবেদন। দক্ষিণ কোরিয়া জানিয়েছে যে আমরা ইরানের বিরুদ্ধে তাদের কোনো সাহায্য করিনি, তা এখন আমেরিকা ঘুরিয়ে ফিরিয়ে আমাদের উপর চাপ সৃষ্টি করছে। মূলত ডোনাল্ড ট্রাম্প সরাসরি টুইট করে জানিয়ে দিয়েছেন যে উত্তর কোরিয়ার বিরুদ্ধে আমরা দক্ষিণ কোরিয়াকে সাহায্য করছিলাম এবং দক্ষিণ কোরিয়ার সাথে আমাদের সামরিক চুক্তি হচ্ছিল, যা আমরা আর করব না। দক্ষিণ কোরিয়ার বক্তব্য হলো ডোনাল্ড ট্রাম্প আমাদের সাথে আগে কোনো আলোচনাই করেননি। সরাসরি টুইট করে ঘোষণা করে দিয়েছেন যে তারা দক্ষিণ কোরিয়ার সাথে তাদের সামরিক সক্ষমতা এবং যৌথ সামরিক মহড়া কমিয়ে দিচ্ছে। দক্ষিণ কোরিয়া জানিয়েছে আমেরিকা এই কাজটি করেছে যাতে আমরা ইরানের বিরুদ্ধে আমেরিকার সাহায্য করি। এখন আপনারা বুঝতে পারছেন যে ডোনাল্ড ট্রাম্প কতটা উদ্ধৃত স্বভাবের। সে পুরোপুরি ক্ষিপ্ত হয়ে উঠেছে এবং ক্ষোভের বশে যেসব দেশ ইরানের বিরুদ্ধে তাকে সাহায্য করেনি তাদের ক্ষতি করার চেষ্টা করছে। ওদিকে ইরানের কর্মকর্তা নিজে নিশ্চিত করেছেন যে আমেরিকা তাদের কোনো কথাই রাখেনি এবং তাদের কোনো সম্পদ বা অ্যাকাউন্ট অবরোধমুক্ত করেনি। সহজ ভাষায় বলতে গেলে আমেরিকার পক্ষ থেকে ইরানের যেসব সম্পত্তি ও অর্থের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল আর তার একটি নিষেধাজ্ঞাও প্রত্যাহার হয়নি। আরবের দেশগুলো এখন ভয়ে সিটিয়ে আছে যে আরব দেশগুলো সাদা জুব্বা পরে নিজেদের সারা বিশ্বের মধ্যে সেরা মুসলমান দাবি করে। বরং আপনাদের কাছে ক্ষমা চেয়ে একটা কথা বলছে যা হয়তো আপনারা অনেকের জানেন না। এই আরব দেশের মানুষগুলো কেবল নিজেদেরই মুসলমান মনে করে, অন্য কাউকে মুসলমান বলে মনে করে না। হ্যাঁ, এখন যখন তাদের সমালোচনা বাড়ছে তখন তারা হয়তো নিজেদের বক্তব্য পাল্টাতে পারে, কিন্তু তাদের মানসিকতা হলো আমরাই আসল আরব, আমরাই খাঁটি আরব এবং আমরাই কেবল মুসলমান।
বাকি সবাই ধর্মান্তরিত। এটি একটি চরম বাস্তব সত্য, যা সুযোগ নিয়ে হিন্দু সম্প্রদায়ও মাঝে মধ্যে ভারতীয় মুসলমানদের নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করে থাকে। কিন্তু যখন একজন প্রকৃত মুসলমান শয়তানের মোকাবিলা করল, তখন শয়তানের এই দোসর আরবদের মনে এমন এক চরম আতঙ্ক তৈরি হয়েছে যে তারা এখন ইরান সম্পর্কে বলছে, আমেরিকা যদি ইরানের উপর অর্থনৈতিক চাপ বজায় রাখে তবে ইরান ক্ষিপ্ত হয়ে সামরিক অভিযান শুরু করতে পারে। আর এটা তো স্পষ্ট যে সামরিক অভিযান শুরু হলে এই আরব দেশগুলো বিপদের মুখে পড়বে। এটাই হলো আরবদের আসল মানসিকতা এবং এটাই হলো তাদের সাহস। আপনাদের নিশ্চয়ই মনে আছে, যুদ্ধের সময় যখন সারা বিশ্বে তেলের সংকট দেখা দিয়েছিল, তখন আমেরিকা ঘোষণা করেছিল যে তারা ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে এবং ইরান তেল বিক্রি করতে পারবে। তখন ইরান জানিয়েছিল যে ওই 3 মাসে আমরা ঠিক ততটাই তেল বিক্রি করেছে যতটা আমরা গত 1 বছরে তেল বিক্রি করে আয় করেছিলাম। এর মাধ্যমে ইরান এটাই বোঝাতে চাইছে যে তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে এবং চমৎকারভাবে চলছে। ইরান তো 2 দিন আগেও এই কথা বলেছে। গত কয়েকদিনে তাদের পক্ষ থেকে 3টি বিবৃতি এসেছে। আমাদের কৃষিমন্ত্রী গতকালই বলেছেন যে আমাদের উপর যত বড় অর্থনৈতিক চাপের সৃষ্টি হোক না কেন, তাতে আমাদের কিচ্ছু আসে যায় না। আমাদের কাছে এখনও পর্যাপ্ত রিজার্ভ রয়েছে। আমাদের কাছে খাবার, পানি ও কাপড়ের এমন কোনো কমতি নেই যে আমাদের রিজার্ভ হাতড়াতে হবে। ইরানি সংসদের একজন সদস্য বিশ্বের সমস্ত গণমাধ্যমে এই কথাটি আবারও পরিষ্কার ভাষায় বলেছেন যে ইসরায়েলের জাহাজ তো দূরের কথা, ইসরায়েলের সংশ্লিষ্ট কোনো জাহাজকেও আমরা হরমুজ প্রণালী দিয়ে পার হতে দেব না। যুদ্ধের সময় আমি যেসব কথা বলেছিলাম এবং যে সমস্ত দাবি পেশ করেছিলাম, তখন বেচারা সাধারণ মুসলমানরা ভীষণ ক্ষেপে গিয়ে বলেছিল, ভাই আপনি নিজের মন গড়া কথা বলছেন, কিন্তু আমি তো আর কোনো রিলবাজ নই, তাই না ভাই? আমার কাছে তো প্রমাণ থাকে। তবে হ্যাঁ, আমি যে তথ্য ও যে দাবি পেশ করেছিলাম তখন সেগুলো তাৎক্ষণিক কোনো প্রমাণ আমার কাছে ছিল না, কিন্তু আমার কাছে ওয়াদা ছিল, আমার নিজের কথা জোর ছিল যে আমেরিকা নিজে একদিন এ সমস্ত স্বীকার করবে এবং আমি সেই দিন তার প্রমাণ সবার সামনে দিয়ে দেব। এই দেখুন তার প্রমাণ। যুদ্ধের সময় বাহরাইনে থাকা আমেরিকার একটি সামরিক ঘাঁটি পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল, আর এই বিষয়টি আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রী ট্রাম্পকে জানাননি। আর এই কারণেই আমেরিকার বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনের সাহায্য পাওয়ার ক্ষেত্রে বাহরাইনের প্রধান মার্কিন ঘাঁটি থেকে সাহায্য পৌঁছাতে বিলম্ব শুরু করে, কারণ তখন বাধ্য হয়ে সেই সাহায্য ব্রিটেনের ডিয়েগো গার্সিয়া দ্বীপে অবস্থিত মার্কিন ঘাঁটি থেকে পাঠাতে হতো, যা পৌঁছাতে অনেক বেশি সময় নিত। কিন্তু ডোনাল্ড ট্রাম্প যদি শুনতে পেতেন যে বাহরাইনে তাদের আস্ত একটা ঘাঁটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, তবে তিনি পাগল হয়ে যেতেন। এ ভয়ে আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রী এই খবরটি চেপে গিয়েছিলেন। আমি সে সময়ই বলেছিলাম যে বাহরাইনে আমেরিকার ঘাঁটিটি একেবারে তছনছ হয়ে গেছে, সেখানে আর কিছু অবশিষ্ট নেই। আজ সেটাই প্রমাণিত হয়ে গেল। আসসালামু আলাইকুম। তুরস্ক এবং ইসরায়েলের মধ্যে উত্তেজনা বাড়ছে, যে কোনো সময় বড় ধরনের যুদ্ধেরও আশঙ্কা রয়েছে। এই কথা বলেছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক। এবং টম ব্যারাক দাবি করেছেন ইসরায়েল আমেরিকাকে না জানিয়ে, আমেরিকার অনুমতি ছাড়া সিরিয়ার বিমান ঘাঁটিতে আক্রমণ করেছে এবং তুরস্ক চাইলেই ইসরায়েলকে অ্যাটাক করতে পারত। আসলে ইসরায়েল একটা ফাঁদ পেতেছিল যেন তুরস্ক কোনো একটা রেসপন্স করে, এটাকে কাজে লাগিয়ে ইসরায়েল নতুন কিছু করে। কিন্তু তুরস্ক শেষ পর্যন্ত ধৈর্য ধরেছে। তিনি সেই সাথে তুরস্কের সেনাবাহিনীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের নিযুক্ত রাষ্ট্রদূত বলছেন তুরস্কের সেনাবাহিনী অত্যন্ত ডিসিপ্লিন একটা সেনাবাহিনী এবং তুরস্কের চারদিকে 8টি দেশ রয়েছে, 4টি সমুদ্র রয়েছে। তুরস্ক একটা অসাধারণ জিওপলিটিক্যাল লোকেশনে অবস্থিত দেশ। তুরস্ক চাইলে অনেক কিছু করতে পারে। যদিও টম ব্যারাকের সর্বশেষ ইন্টারভিউর পর ইসরায়েলিরা, ইহুদিরা, জায়নিস্টরা ব্যাপক ক্ষেপেছে মার্কিন রাষ্ট্রদূতের বিরুদ্ধে। মার্কিন যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া থেকে আমেরিকান কমেন্টেটর মার্ক লেভিন তীব্র সমালোচনা করেছে মার্কিন রাষ্ট্রদূতের। বলেছে মার্কিন রাষ্ট্রদূত সে তো এরদোয়ানের লোক হয়ে গিয়েছে, এরদোয়ানের কথায় উঠে বসে। ইহুদিরা হলো এমন একটা জাতি, যতক্ষণ আপনি তাদের পক্ষে থাকবেন ততক্ষণ আপনি সঠিক, যখনই তাদের স্বার্থের বিরুদ্ধে যাবে তখন সাথে সাথে ট্যাগ মারতে কোনো দেরি নেই। ডোনাল্ড ট্রাম্পের নিয়োগ করা রাষ্ট্রদূতকে বলছে এরদোয়ানের লোক। সে যাই হোক, আমরা আজকে লেটেস্ট কিছু সিচুয়েশন সম্পর্কে আপনাদেরকে তথ্য দিব। তুরস্ক ইসরায়েলের হুমকির মোকাবেলায়, ইসরায়েলের হুমকিকে পাত্তা না দিয়ে বাইরাক্তার TB2 ড্রোন পাঠিয়ে দিয়েছে সিরিয়ার আকাশে এবং তুরস্কের ড্রোন
তুরস্কের আকাশসীমা পার হয়ে এই মুহূর্তে আপনারা যখন লাইভ দেখছেন তখন বাইরাক্তার TB2 উঠছে সিরিয়ার আকাশে এবং সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ সাইবানি বলেছেন তুরস্ক আমাদের খুবই ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজিক পার্টনার। তুরস্কের ড্রোন যখন সিরিয়ার আকাশে তখন তুরস্কের দুটি F-16 ফাইটার জেট ল্যান্ড করেছে রাশিয়ার নিকটবর্তী লাটভিয়ার একটি সামরিক ঘাঁটিতে। ইউরোপের ছোট দেশ লাটভিয়া কৃতজ্ঞতা জানিয়েছে তুরস্কের প্রতি। লাটভিয়ার প্রতিরক্ষামন্ত্রী বলেছেন তুরস্কের এই সামরিক সহযোগিতা লাটভিয়ার স্বাধীনতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তুরস্ক ইউরোপের শেষ সীমান্ত লাটভিয়া থেকে তুরস্কের বাড়ির কাছে সিরিয়া, এমনকি আফ্রিকার এক প্রান্ত সোমালিয়া পর্যন্ত এক বিশাল জগতের নিরাপত্তা সিস্টেমের সাথে কাজ করছে। একদিকে তুরস্ক ন্যাটোর সদস্য, অন্যদিকে তুরস্ক মক্কা চুক্তির একজন অন্যতম সিগনেটরি কান্ট্রি এবং তুরস্ক নিজেই ইউরোপের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীর অধিকারী। যদি তুরস্কের সাথে কোনো ধরনের উস্কানি দেয়া হয়, তুরস্কের জবাবটা কেমন হবে সেই ব্যাপারে আজকে একটা সুস্পষ্ট জবাব দিয়েছে বাইরাক্তার TB2 ড্রোনের নির্মাতা সেলজুক বাইরাক্তারের সে বক্তব্য আমরা দেখাবো। তার আগে সিরিয়া সীমান্তে তুরস্ক সেনা মোতায়েন করছে, সরঞ্জাম বাড়াচ্ছে, এই ধরনের বিভিন্ন সংবাদ আসছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে। তুরস্কের সাবেক আঙ্কারা মেয়র আক পার্টির শীর্ষ লিডার মেলিহ কোকচে এরকম একটি ভিডিও প্রকাশ করেছেন। চলুন। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা নাকি এই ধরনের একটা রিপোর্ট পেয়েছে তুরস্ক সিরিয়ার আজ জোহর বিমান ঘাঁটিতে সেনা মোতায়েন করতে যাচ্ছে। এই ধরনের সংবাদের প্রেক্ষিতে এই গোয়েন্দা তথ্য সরবরাহ করা হয়েছিল আমেরিকার কাছে। আমেরিকা তদন্ত করে দেখেছে আসলে এইরকম কোনো ঝুঁকি নেই যে তুরস্ক তার সেনাবাহিনীকে সিরিয়ার বিমান ঘাঁটিতে নিয়ে আসবে এবং সেটা ইসরায়েলকে জানানো হয়েছে। কিন্তু তারপর ইসরায়েল যেটা করেছে, সিরিয়ার গোয়েন্দা প্রধানের সাথে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে টানা 2 ঘন্টা কথা বলেছে মোসাদের প্রধান, কিন্তু তারপরে আমেরিকাকে না জানিয়ে সিরিয়াতে বিমান হামলা করেছে এবং এই জায়গাতেই আপত্তি জানিয়েছে মার্কিন রাষ্ট্রদূত। তিনি বলেছেন আমেরিকা জানে না, তুরস্ক নিজেও জানে না তুরস্কের দিকে ধেয়ে আসছে ফাইটার জেট। তুরস্কের সীমান্তের মাত্র 72 কিলোমিটার দূরে তারা হামলা করেছে। তুরস্ক তার ফাইটার জেট রেডি রেখেছিল। তুরস্ক তো জানছে না এই ফাইটার জেট কোন দেশের, তুরস্ক তো জানছে না এই ফাইটার জেটের টার্গেট কি। তুরস্ক তার প্রস্তুতি সম্পন্ন রেখেছিল, কিন্তু শেষ মুহূর্তে তুরস্কের সীমান্ত ক্রস না করায় তুরস্ক ফায়ার করেনি। ফায়ার করলেই একটা যুদ্ধ বেঁধে যেত। প্রিয় দর্শক, তুরস্কের খোজাইলি শহরের গোলজুকে চলছে টেকনোফেস্ট। প্রতি বছর তুরস্ক তুর্কি তরুণদেরকে বিজ্ঞান এবং প্রযুক্তিতে আগ্রহী করার জন্য তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রিকে তুলে ধরে তরুণ প্রজন্মের সামনে। খোজাইলি ইস্তাম্বুলের পাশের একটি শহর এবং সেই শহর থেকেই খোজাইলি ইউনিভার্সিটি থেকে আমি PhD করেছি। খোজাইলি শহরে ইসরায়েলি হুমকি মোকাবেলায় তুরস্কের স্ট্র্যাটেজি কি হতে পারে সেই বিষয়ে কথা বলেছে সেলজুক বাইরাক্তার, প্রেসিডেন্ট এরদোয়ানের জামাতা এবং বাইকার ইন্ডাস্ট্রির প্রধান। Önemli bir kabiliyeti sürü sinerjisiyle hareket edebiliyor olması. Elbette günümüzün muharebe koşullarında nasıl ki SİHA'larla ilk konvansiyonel muharebeyi Türk orduları başlattıysa ve Türk savunma sanayinin
সেলজুক eserleriyle bir বাইরাক্তার anlamda কি SİHA'ların বলছে? সেলজুক konvansiyonel বাইরাক্তার bir বলছে, muharebe aracı মনে করুন haline dönüşmüşse সিচুয়েশনটা কেমন হতে পারে। bugün de আমরা তিনটা bir প্যাকেজ şekilde দেখাচ্ছি। teknolojinin নাম্বার ওয়ান, ilerlemesiyle artık আমাদের কোনো dünyaya আক্রমণাত্মক damgasını বাহিনীতে vuracak সবার olan bu প্রথমে yeni থাকবে nesil সিবি kamikaze, সিনেক নামক yapay zeka কামিকাজ destekli ড্রোনের kamikaze বহর। sürü অনেকগুলো ড্রোন teknolojisi de একসাথে যাবে। en büyük gücünü তবে এখানেই sürü শেষ নয়, sinerjisinden এই alıyor. ড্রোনের Yani পেছনে maliyet রওনা দিবে etkin, çok 500 থেকে sayıda 600 পিস hava savunma মিজরাক sistemlerini কামিকাজ bir ড্রোন। anlamda এটাও একটা doygunluğa ডেঞ্জারাস ড্রোন, ulaştıracak bir তুরস্কের তৈরি করা। taarruzdan 500 থেকে bahsediyoruz. 600টি। Burada এখানেও শেষ araçların নয়, tabii তারপরে রওনা দিবে sayısının fazla olması কমপক্ষে 300 aslında থেকে büyük bir kuvvet 400টি çarpanı sayısının কে fazla টু olabilmesi için অ্যাটাক ড্রোন। maliyet এটা etkin তুরস্কের olabilir. আরেকটি ড্রোন Maliyet যেটা etkin 2000 olmaları, কিলোমিটার kolay দূরে যেও üretilebilir অ্যাটাক করতে পারে। olmaları, এবং bunun তুরস্ক yanında এর sanayi ম্যাস প্রোডাকশন tarafından শুরু করেছে konvansiyonel 300 থেকে sanayi 400টি tarafından ড্রোন। এই üretilebilir 3 olmaları ধাপের büyük önem 3টি taşıyor. ড্রোন বহর যাওয়ার পর Muharebenin এর sürdürülebilirliği পেছনে açısından hem de তুর্কিশ taarruzun বাহিনীর আর কি etkinliği থাকবে সেটা açısından. আপনারাই Tabii কল্পনা করুন। kamikaze biraz daha প্রিয় büyük দর্শক, hali olduğundan ইউরোপের ভূখণ্ডে daha arkadan ইউরোপিয়ানদেরকে geliyor. En বহু önde বছর মুরগি বানিয়ে sizlere রেখেছিল daha sonra ওসমানী সেনারা। göstereceğim তাদের sivrisinek gidiyor. সেনাবাহিনীতে Hemen peşinden সবার আগে যারা যেত düşünün ki ön তাদেরকে tarafta বলা হতো binlik bir আকিঞ্জি। sivrisinek paket আকিঞ্জিরা gidiyor. যে Arkasında bunun অতর্কিত আক্রমণ করে ছিন্ন 500-600 বিচ্ছিন্ন adet করে ফেলতো mızrak kamikaze ইউরোপিয়ানদের বিভিন্ন insan তাঁবুগুলো। savarıcı olduğunu düşünün. En তারপর arkada ধাপে da ধাপে 300-400 তুর্কিশ tane মিলিটারিরা K2 প্রবেশ bir করত taarruz paketinden এবং bahsediyoruz. মাঝখানে থাকতো Bu জেনেসারি bir বাহিনী। anlamda dünyanın জেনেসারি yeni nesil বাহিনীর সামনে কেউ পড়লে তার আর কোনো taarruz রক্ষা ছিল না। paradigmasını da এবং burada muharebe তুরস্ক তার paradigmasını da belirlemiş আগামী দিনের oluyorsun. যে কোনো যুদ্ধে তার হাতে থাকা ড্রোন বহরকে যে ব্যবহার করবে তার একটা সিগন্যাল দিল সেলজুক বাইরাক্তার। এখানে একটা বিগ কোশ্চেন যে তুরস্ক এবং ইসরায়েলের মধ্যে সরাসরি যুদ্ধ হওয়ার সম্ভাবনা কতটুকু? তুরস্ক কিংবা ইসরায়েল কেউ সরাসরি কারো ভূখণ্ডে এই মুহূর্তে আক্রমণ করবে এমনটি মনে হয় না। তবে সিরিয়াতে কিংবা সাইপ্রাসে একটা প্রক্সি ওয়ার হতে পারে, তার সম্ভাবনার কথাই বলছেন মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক। এবং তিনি বলছেন যে ইসরায়েল আমেরিকার কথা শুনছে না, আমেরিকার নির্দেশনার বাইরে, আমেরিকার অনুমতির বাইরে অ্যাকশনে যাচ্ছে। এবং আকার ইঙ্গিতে তিনি বুঝিয়েছেন যে ইসরায়েল যদি এই রকম কাজ করে তাহলে তার জবাব ইসরায়েল পাবে। সেই ক্ষেত্রে আমেরিকা কতটুকু ইসরায়েলের পাশে থাকবে সেটা একটা বিষয়। টম বারাক বলছেন যে ইসরায়েল আমাদের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র, আবার তুরস্ক ন্যাটোর সদস্য হিসেবে আমেরিকার মিত্র। সুতরাং দুটি মিত্রের মধ্যে সংঘাত বাঁধলে সবচেয়ে বেকায়দায় পড়বে আমেরিকা নিজে। কাকে সাপোর্ট দেবে? প্রিয় দর্শক, আজকে যেই সাংবাদিক টম বারাকের ইন্টারভিউ নিয়েছে সেই সাংবাদিক মারিও নৌফেল তুরস্কের গোলজুকে খোজাইলিতে তুরস্কের নতুন সামরিক অস্ত্র প্রদর্শনীর একটি ভিডিও প্রকাশ করেছে এবং তিনি দাবি করেছেন তুরস্ক শুধুমাত্র আকাশে উড়া ড্রোন নয়, সমুদ্রের উপর দিয়ে চলা ড্রোন এবং মাটির উপর দিয়ে চলা বিভিন্ন মনুষ্যবিহীন যন্ত্র তৈরি করেছে। এই যন্ত্রগুলো শত্রুর গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে পারে, শত্রুর সাবমেরিনকে ট্রেস করতে পারে এবং আরো অনেক ধরনের ক্যাপাসিটি রাখে। তিনি নিজেই একটি ভিডিও প্রকাশ করেছেন, চলুন দেখে আসি। প্রিয় দর্শক, আমরা লাইভের শেষ দিকে চলে এসেছি। দেখা যাক, আমরা বলেছি যে ইসরায়েল এবং তুরস্কের মধ্যে যদি কোনো লেটেস্ট তথ্য থাকে আমরা সেটা জানাবো। আজকে প্রথম চাল দিয়েছে তুরস্ক। ইসরায়েলের হুমকি সত্ত্বেও সিরিয়ার আকাশে বাইরাক্তার TB2 পাঠিয়েছে। এখন পাল্টা চাল ইসরায়েল কি দেয় সেটা দেখার পালা। এদিকে ইরানের সেনাপ্রধান জেনারেল হাতামি বলেছে ইরান আমেরিকা যুদ্ধে ইরানের প্রতিরক্ষা সক্ষমতা দেখে শত্রুর সকল হিসাব বদলে গিয়েছে, চেঞ্জ হয়ে গিয়েছে। শত্রু যেমনটা ভেবেছিল আসলাম দেখলাম জয় করলাম, সেটা পারেনি। শত্রু
আমাদের সরকার পরিবর্তন করতে পারেনি, আমাদের ভূখণ্ডে সেনা পাঠাতে পারেনি। তারা খুব ভালোভাবেই টের পেয়েছে ইরানের হাতে কি আছে, এবং আগামী দিনে যদি ইরানের সাথে আরেকবার যুদ্ধে আসে